প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ আলোচনায়। আমি শারমিন লীনা, রেইন ফরেস্ট মিডিয়া হাউস আমাদের বিয়ন্ড দ্য ডেল্টা টক শোতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজের প্রতিটি স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পিআর সিস্টেম, গণতন্ত্রের নতুন দিগন্ত, রাজনৈতিক সমতা নাকি অস্থিরতার সূচনা। গণতন্ত্রের বিস্তৃত আকাশে যখন প্রতিনিধিত্বের প্রশ্নটি বারবার উঠে আসে, তখন নতুন বিকল্প হিসেবে সামনে আসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম। এই পদ্ধতি প্রতিশ্রুতি দেয় প্রতিটি কণ্ঠস্বর পাবে ন্যায্য গুরুত্ব, রাজনৈতিক বৈচিত্র্য পাবে স্বীকৃতি। অনেকের চোখে এটি প্রতিটি গণতান্ত্রিক সমতার এক নতুন দিগন্ত, যেখানে ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার একচেটিয়া খেলা ভেঙে দেয় বৈচিত্র্যময় মতামতের জায়গা। তবে সমালোচকেরা প্রশ্ন তোলেন যে এই ব্যবস্থায় কি সরকার গঠনের স্থিতিশীলতা বজায় থাকবে, নাকি ক্রমাগত জোট ও দর কষাকষি রাজনীতিতে হারিয়ে যাবে কার্যকর নেতৃত্বের ধারা। দর্শক, তাই বলা যায় পিআর সিস্টেম গণতন্ত্রের সম্ভাবনাময় এক মোড়, যা একযোগে খুলে দিতে পারে রাজনৈতিক সমতার দুয়ার, আবার ডেকে আনতে পারে নতুন অস্থিরতার আশঙ্কাও। গণতান্ত্রিক ব্যবস্থার শক্তিশালী রূপ হিসেবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর নিয়ে আলোচনা এখন জাতীয় পর্যায়ে তীব্র। এই পদ্ধতি কি ক্ষমতা ভারসাম্য রক্ষা করে গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে, নাকি তৈরি করবে রাজনৈতিক জটিলতা আর অস্থিরতা? পিআর বাস্তবায়িত হলে ছোট দলগুলো কি বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে? একক সিদ্ধান্তের জায়গায় কি আসবে অকার্যকর কোয়ালিশন সরকার? অথবা আর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কোথায় গিয়ে দাঁড়াবে? আসুন বিশ্লেষণ করি এই পদ্ধতির আশাবাদ, বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা এবং অভিজ্ঞতার গল্প। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় দুজন ব্যক্তিত্ব। পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে। আমার বাম পাশে আছেন মোহাম্মদ মামুনুর রশিদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি এবং সম্পাদক ও প্রকাশক, অর্থ বাণিজ্য সংবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুল জাহের, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আজকের প্রশ্ন কাকে দিয়ে শুরু করব, কে বলতে চান? আচ্ছা, ঠিক আছে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আমাদের অগ্রজ, আপনাকে দিয়েই আমরা শুরু করতে চাই। আপনি আমাদের পথপ্রদর্শক, এই প্রজন্মে যারা তরুণ প্রজন্ম আছে তাদের পথপ্রদর্শক, আপনাদের মতো গুরুজন যারা আছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে গণতন্ত্রের মানে কি শুধুই সংখ্যাগরিষ্ঠতা, ভোট দেওয়া, না ভোটের ন্যায্য প্রতিফলন? আর বর্তমানে যারা পিছিয়ে, যেমন নারী, সংখ্যালঘু, তরুণ, তারা কি পিআর ছাড়ার প্রতিনিধিত্বের স্বপ্ন দেখতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রেইন ফরেস্ট মিডিয়া, বিয়ন্ড দ্য ডেল্টা টক শোতে। ধন্যবাদ জানাই ফরেস্ট মিডিয়ার যারা দর্শক আছেন, যারা ফ্যান ফলোয়ার আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে একটা সুন্দর বিষয় উপস্থাপন করেছেন যে পিআর সিস্টেম। এই বিষয়টি আসলে আমাদের সবার কাছে এক ধরনের অপরিচিত ছিল। আমরা কখনো এই বিষয় মাথায় আর নিয়ে যাব, এটা সারা পৃথিবীতে নাই তা না, ছিল, বাট আমরা কখনো এটাকে আলোচনা করার জন্য বা আমাদের প্রয়োজন মনে করিনি, কারণ কখনো আমাদের এই মাঝে এটা ব্যাপারে কেউ কখনো আলোচনা হয়নি। তো আজকে যখন আমাদের এখানে আলোচনা শুরু হয়েছে, তো এখন তো আলোচনা হবেই, এবং এটা নিয়ে আমরা কেউ পক্ষে বলবো, কেউ বিপক্ষে বলবো, কেউ সুবিধা বলবো, কেউ অসুবিধা বলবো, কারো সুবিধা হবে, অসুবিধা হবে, আলোচনার মধ্যে হয়তো আজকে এটা প্রতিষ্ঠা লাভ না করলেও হয়তো অদূর ভবিষ্যতের জন্য রয়ে গেল আমাদের হিসাবে। এখন আপনি যেটা বলছেন পিআর সিস্টেম, আসলে পিআর সিস্টেমটা কি এবং কোথা থেকে আসলো, পৃথিবীতে কতগুলো দেশে পিআর সিস্টেম আছে, কে কী সুবিধা ভোগ করছে, কে কী অসুবিধা ভোগ করছে, আমরা হয়তো সবগুলো বিষয়ে ওয়াকিবহাল না হলেও আমাদের ঠিক পাশের কয়েকটি দেশে আমরা দেখেছি পিআর সিস্টেমে তারা হয়তো অধিকাংশ ক্ষেত্রেই তারা অসুবিধার মধ্যে রয়েছে। আপনি যখন পিআর সম্পর্কে বলছিলেন, আসলে অনেক উত্তর কিন্তু আপনার কথার মধ্যেই, আপনার আলোচনাতেই বের হয়ে আসছিল যে ছোটদেরকে পুরস্কৃত করা হচ্ছে কিনা, ছোটদেরকে হুমকি তৈরি করা হচ্ছে কিনা। দেখেন, এই পৃথিবীকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইউরোপ যারা আছে তারা হলো উন্নত দেশ, আর আমাদের যারা আমরা মিডিলে যারা আছি, মানে
উন্নত না, মধ্যবিত্ত দেশে আমরা যারা, উন্নয়নশীল দেশে আমরা যারা আছি, আমাদের সিস্টেম আর উন্নয়নশীল দেশের সিস্টেম কিন্তু এক হবে না। ওই সমস্ত দেশে উন্নত দেশের সিস্টেম এক হবে না। জি জি জি। কেন এক হবে না? কারণ উন্নত দেশে আপনার যদি একটা বিষয়ে বিতর্ক তৈরি হয়, ওনারা কিন্তু পথ ছেড়ে চলে যায়। উনি বলে প্রধানমন্ত্রী দরকার নেই, উনি কিন্তু রিজাইন দিয়ে চলে যাচ্ছে। আর আমার দেশে আপনি যত সমালোচনা করেন, উল্টায় আমি আরও একটা তার পক্ষে যুক্তি দেখিয়ে আমি কিন্তু আমার চেষ্টা করবো টেনিওরটা পার করার জন্য, আমার পুরো সময়টা থাকার জন্য, সেটা সমালোচনা হোক আলোচনা হোক। এখন আমাকে যে যখন আমরা জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমরা বেশ অনেক নির্বাচন দেখেছি, কখনো গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, কখনো জোরপূর্বক ভোট কেটে নেওয়া হয়েছে, বিভিন্ন সিস্টেমে নির্বাচন হয়েছে। তো এখন আমরা যেহেতু পিআর সিস্টেম বাংলাদেশে প্রচলন ছিল না, পিআর সিস্টেম কখন নির্বাচন হয় না আমরা সেটার বিষয়ে, বাট আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে দেখেছি, যেমন আমরা খুব সহসায় শ্রীলঙ্কার কথা বলতে পারি, নেপালের কথা বলতে পারি, ইন্ডিয়ার কিছু প্রদেশের কথা বলতে পারি, সেখানে পিআর সিস্টেমে নির্বাচন হচ্ছে। নেপালে দেখেন আপনি কয়েকদিন পর পরই কিন্তু আপনার এখানে সরকার চেঞ্জ হয়। ইভেনচুয়ালি ইসরায়েলেও কিন্তু আপনার এই পিআর সিস্টেম, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিআর সিস্টেমের মাধ্যমে আজকে ইসরায়েল সরকারটা কিন্তু শুধু ইসরায়েলের সন্ত্রাস না, পুরো পৃথিবীতে সন্ত্রাসী করে বেড়াচ্ছে। এবং তাদের এখানে এই যে পিআরের মাধ্যমে সে এমন সুবিধা ভোগ করে নিয়েছে, ভোগ করছে, বা এমনভাবে সে কর্তৃত্ব স্থাপন করে নজির সৃষ্টি করতে পেরেছে যে সে কাউকে ম্যানেজ করতে পারলে, একটু ম্যানেজ করতে পারলে, ছোটো দলকে ম্যানেজ করতে পারলেই তার কিন্তু আজীবন ক্ষমতা থাকাটাকে নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু গণতন্ত্র সিস্টেমটা কি? গণতন্ত্র কিন্তু আমরা দেখেছি যে যখন গণতান্ত্রিক পন্থায় ভোট হয়েছে বা গণতন্ত্রের মাধ্যমে যখন আমি বিএনপি করি, আমি জাতীয়বাদী কৃষক দলের আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমরা সাধারণত সবসময় আমি একটা আসনে নির্বাচন করার জন্য আমি মনোনয়ন প্রার্থী। তো আমি কিন্তু এই যখন থেকে আমার মনের বাসনা হয়েছে তখন থেকে না, আমি যখন থেকে আমার বোঝার সুযোগ হয়েছে তখন থেকে আমি মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে যাচ্ছি, মানুষকে তার অসুবিধা কী আছে, সুবিধা কী আছে, তাকে কি করলে সে একটু ভালো থাকতে পারবে, সেই মানুষকে নিয়ে আমি কিন্তু চিন্তা করছি। পিআর সিস্টেম হলে তখন এটা হলো গণতন্ত্র সৌন্দর্য, যে আপনি বারবার মানুষের কাছে যাবেন, তার খোঁজ খবর নেবেন, তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে এবং সেও আপনাকে একটা ভোটের মাধ্যমে, তার ভোটটা কিন্তু মূল্যবান, সে আপনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং সে জানবে যে তার একটা আপনজন বা অতি নিকটজন আজকে রাষ্ট্রের এই ক্ষমতা, এই পজিশনে আছে এবং সে এর দ্বারা সে উপকৃত হবে, ওই এলাকাবাসী উপকৃত হবে। তো এখন যদি আপনি পিআর সিস্টেম চালু করেন তাহলে কিন্তু ওই ভোটের মানকে কিন্তু আমার মনে হয় যে নামিয়ে দেওয়া হচ্ছে। ভোটের মান কিন্তু যেভাবে উনি আশা করছিল ওই মানের কিন্তু আর ভোট থাকবে না, কারণ আমি কাকে নির্বাচিত করছি আমি নিজেই জানি না। তো তখন কিন্তু সে ওইখান থেকে যে আগ্রহ নিয়ে, যে ইচ্ছা নিয়ে আমার জন্য বা একজন ক্যান্ডিডেটের জন্য যেভাবে সে ভোটটাকে কাজে লাগানোর চেষ্টা করছিল বা ভোটটাকে যে এনজয় করার চেষ্টা করছিল, ওইটা হয়তো আর সে এইভাবে মনে করবে না। সে মনে করে আমাকে ভোট কেন্দ্রে যেতে হবে, একটা ভোট দিতে হবে, এখানে কে কোথা থেকে এমপি হয়ে আসবে সে তো জানে না, তাই শুধু মার্কার উপর হবে। সেখানে দেখা যাবে যে সেই মার্কাতে ওই সিলেক্টেড লোক, আমার বাড়ি পাবনায় গিয়ে সে নমিনেশন তাকে দেওয়া হলো, যে সে তাকে নমিনেট করা হলো যে আপনি এখান থেকে কালকে থেকে এমপি হিসাবে আপনি এখানে কার্যক্রম করেন। তাহলে তখন আমার পাবনার লোক কীভাবে এই সিলেটের লোকের কাছে এসে তার দুঃখের কথা বলবে, তার সমস্যার কথা বলবে, তার এলাকার কথা বলবে, তার প্রতিবেশীর কথা বলবে, কে কীভাবে বলবে, আর কে তার শুনবেই বা কেন? সে কেন শুনবে? কারণ সে জানে যে পিআরের মাধ্যমে তার কেন্দ্র তাকে নমিনেট করেছে, তার চাকরি দিয়েছে। এখন সে তো তার কেন্দ্রকে সে সম্মান করবে, তার কেন্দ্র সে ইনস্ট্রাকশন ফলো করবে। তাকে তো সাধারণ জনগণের ভাগ্য, সাধারণ জনগণের ভালোবাসা, সাধারণ জনগণের মধ্যে চাওয়া পাওয়া, এটা তাকে তো চিন্তা করার কোনো সুযোগ নাই, দরকার নেই তাকে। কেন সে চিন্তা করবে? সে চিন্তা করবে একটাই, যে আমার কেন্দ্র আমাকে সুযোগ দিয়েছে, আমি এই সুযোগটা আমার পরিবারে আমি কাজে লাগাবো। সুতরাং আমার এখানে আর ভাবনার কিছু নেই, আমাকে সাধারণ জনগণ নিয়ে ভাবতে হবে না, আমাকে ইয়েকে নিয়ে ভাবতে হবে না। আরেকটা বিষয় হলো যে এই লোকগুলো যখন আপনার এখানে চলে আসবে, এই ছোট ছোট দল বা
ছোট ছোট গোষ্ঠী বা ছোট ছোট আপনার সংখ্যালঘু অনেকে যখন এখানে নারী এবং তরুণ অনেকে সুযোগ পেয়ে যাবে। তারা কি স্বপ্ন দেখতে পারে কিনা পিআর প্রতি? হ্যাঁ, তারা স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে গিয়ে কি হবে আপনার, তখন দেখবেন যে যদি আপনি আপনার ফ্যামিলিতে চিন্তা করেন, আমরা অনেক দূর যাওয়ার দরকার নেই, আমরা দেশ বিদেশ পৃথিবী ঘোরার দরকার নেই। আমার ফ্যামিলি কিনে আমরা ভাবি যে ধরেন আমরা দুই ভাই কিন্তু যখন একসঙ্গে আমরা বড় হয়েছি তখন কিন্তু অত্যন্ত আপন এবং ঘনিষ্ঠ। আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, চলছি, ভাগ করে খাবার খেয়েছি, বা একজনের ড্রেস একজনকে দিয়েছি যে আমি এখন ঘরে থাকবো, তুমি আমার ড্রেসটা পরে যাও, কারণ পাশাপাশি বয়স তো তখন আমার কোনো মানে ছিল না, আপত্তি ছিল না বা কোনো অভিযোগ ছিল না। আমার ভাই আমার ড্রেস পরেছে, আমার ভাই আমার খাবারটা খেয়ে ফেলছে, আমার কোনো আপত্তি ছিল না। এই ভাই যখন আস্তে আস্তে বড় হয়ে দুই ভাই যখন একত্রে বাবার ব্যবসা নিয়ে বসলাম, তখন দেখা যাবে যে আমি একটু ব্যবসায় সময় বেশি দিচ্ছি, আমার ছোটো ভাই ব্যবসায় সময় কম দিচ্ছে। তখন আমার বাসায় এসে ওয়াইফ বলবে তুমি খেতে মরো, আর তোমার ভাই তো রাস্তাঘাটে আড্ডা দিয়ে সে তো যায় না, তাহলে সে কেন এই সুবিধাগুলো ভোগ করবে? তাহলে শুরু হলো কিন্তু আমার ব্যবসা গ্যাঞ্জাম শুরু হইলো যে আমি এই কাজ করতে যাবো। আবার ভাই বলবে যে ভাই তুমি এখানে এত টাকা ব্যয় করলা, এত টাকা খরচ করলা, কেন করলা? এটা না করলে তো পারতা। তো ব্যবসাটা পরিচালনা করছি আমি না বুঝবো যে এই ব্যবসাটা পরিচালনা করতে গিয়ে আমার কী কী পরিকল্পনা করতে হবে, কী পন্থা অবলম্বন করতে হবে, কীভাবে ব্যবসাকে ভালো করা যাবে, প্রফিট কীভাবে অর্জন করা যাবে, ব্যবসাকে ভালো রাখা যাবে কীভাবে, কর্মকর্তাকে খুশি রাখা যাবে কীভাবে, আমি বুঝবো। কিন্তু ভাই তো এখানে দূরের থেকে এসে যদি বলে যে না এটা করা যাবে না, আমার কথা শুনতে হবে, আমিও এটা পার্টনার। ছোট দলগুলো যদি পিআর সিস্টেমে যদি চলে আসে, আর রাষ্ট্রের অবস্থা কিন্তু আমার মনে হয় অনেকটা এরকম হবে। মামুনুর রশিদ খান, আপনার কাছে আমরা আবার আসবো। আব্দুল জাহের, আপনার কাছে আমি জানতে চাই যে পিআর যদি এত ভালোই হয়, তাহলে কেন আজও বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ FPTP ব্যবস্থাই চালু? আর পিআর কি ক্ষমতাবানদের গেম ভাঙার একমাত্র পথ? ধন্যবাদ দ্য রেইন ফরেস্টকে বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আপনার প্রশ্নের মধ্যে অনেকটা উত্তর দেওয়া আছে, এবং আমার মামুনুর রশিদ ভাই কথার মধ্যে এই প্রশ্নের অনেকগুলো উত্তর চলে আসছে, যদিও উনি এই উত্তরে আপনার ঐক্যমত কিনা, মানে ঐক্যমত এসে আসতে পারে। প্রথমত হলো আপনি আপনার যে প্রশ্ন, বাংলাদেশে মানে এটা যদি এত ভালো হয়, কেন বাংলাদেশে এত দেরিতে এটা আসতো? বা দেখেন, আমাদের দেশের জনগণের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, সেটা হলো আমরা নতুনকে বরণ করে নিতে আমাদের কষ্ট লাগে। মানে নতুন কিছু আসলে আমরা সবসময় পুরনকে আঁকড়িয়ে ধরতে চাই। এখন এই যে পিআর সিস্টেমটা, এই সিস্টেমটা আসলে আগে আলোচনা হয়েছে, বাট এইভাবে আলোচনা হয় নাই। কেন এইভাবে আলোচনা হয়? কারণ আগের বার যারা ক্ষমতায় ছিল, প্রত্যেকবার দেখেন আপনি এই বাংলাদেশটা দুই দল কেন্দ্রিক নির্দিষ্ট ছিল। এক দল ক্ষমতা ছিল আর এক দল বিরোধী দল। প্রত্যেক সময় এই দুই দলই আসলে চায় নাই এই ক্ষমতার কেন্দ্রবিন্দু এই দুই দল থেকে অন্য কোনো দলের মধ্যে যাক, বা এইখানে অন্য কেউ আসি ভাগ বসাক। এই কারণে এই বিষয়টা আসলে এইভাবে এখন যেভাবে আলোচনায় চলে আসছে মেইন স্ট্রিমে, এইটা তখন আসতে দেওয়া হয় নাই। এখন এই যে আমার ভাই একটা সুন্দর উদাহরণ দিয়েছে ইসরায়েলকে দিয়ে, যে পিআর ইসরায়েলে আছে, ইসরায়েলের কি হবে? ইসরায়েল তো হলো বিশ্বের একদম বলা চলে বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্টের একটা রাষ্ট্র। এখন আপনি দেখেন বিশ্বের 190টি দেশের মধ্যে 170টি দেশের মধ্যে 91টি দেশে পিআর সিস্টেম চালু আছে। আমি ভাইয়ের কথাটা সেম কয়েকটা মিডিয়া দেখেছি যে পিআর ইসরায়েলে আছে এবং ভারতে আছে। তা আপনি প্রথমে এই যে একটা সুন্দর একটা সিস্টেমকে প্রথমে আপনি নেগেটিভ করে দিচ্ছেন এবং মানুষের মগজে নেগেটিভ ঢুকাই দিচ্ছেন। ইসরায়েলে আছে মানে এটা তো খারাপ, মানে ইসরায়েলের মতো একটা দেশে যে সিস্টেম চালু থাকতে পারে, এই সিস্টেম বাংলাদেশে কিভাবে থাকবে? এই সিস্টেম তো ভালো হতে পারে না। মানে এই যে কারণ হলো স্বাভাবিকভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ হলো বেশিরভাগ মুসলমান, এবং এই মুসলমান সেন্টিমেন্ট থেকে শুরু করে ইসরায়েলের প্রতি এই দেশের মানুষের একটা ঘৃণার কাজ করে। এখন আপনি পিআর এর প্রশ্ন আসলেই দেখান ইসরায়েলকে। আপনি কি কখনো আপনি বলতে পারেন না যে পিআর সিস্টেম তো নিউজিল্যান্ডে আছে, পিআর সিস্টেম জাপানে আছে। এই দেশগুলো তো পৃথিবীতে শান্তির দেশ হিসেবে পরিচিত। তাহলে আপনি কেন উদাহরণ হিসেবে ইসরায়েলকে নিয়ে আসেন, কেন ইন্ডিয়াকে নিয়ে আসেন?
আমি এই কারণে প্রথমে বলছি যে আমাদের দেশের মানুষ স্বাভাবিকত মানে এটা আমাদের অভ্যাস যে আমরা সব সময় পুরান জিনিসকে আঁকড়ে ধরে রাখতে চাই। পিআরএস সিস্টেমের কোন কোন দিকগুলো আপনার কাছে মনে হয় যে ইতিবাচক? আমরা তো নেতিবাচক উদাহরণ দেখলাম, যে আপনার কাছে কি মনে হয় যে কোন কোন সাইডটা আসলে পিআর সিস্টেম আপনার কাছে ইতিবাচক বলে মনে হচ্ছে? প্রত্যেকটা জিনিসের খারাপ এবং ভালো দুইটা দিক থাকে, ঠিক আছে? আমাদের দেশে প্রচলিত যে সিস্টেম এফপিটিভি সিস্টেম, যেটা এটাতে আমরা প্রায় তো ৫৫-৫৬ বছর অতিক্রম হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে এটা আমরা দেখেছি আমাদের দেশের মানুষ আসলে কতটা সুখী। রাজনীতি আমরা দেখেছি একদম, আমাদের বয়স তো কম, ভাইদের বয়স অনেক বেশি, ভাইরা দেখেছে। আপনি একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে একজন রিক্সাওয়ালা হইতে পারে, একজন ভ্যান চালক হইতে পারে, একজন অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা স্টুডেন্ট, অথবা যে আমাদের রাজনৈতিক প্রচলিত ব্যবস্থা আপনি খুশি কি না, সে রাজনীতি করতে পারে। আমি মনে করি সে এই যে আমি খুশি এই শব্দটা বলবে না, সে আমার দল করতে পারে, ভাইয়ের দল করতে পারে, অন্য দল করতে পারে, সে বলবে খুশি না। কেন খুশি না? কেন? কারণ ওই যে আমাদের গুণে ধরা সমাজ এবং পুরাতন যে সিস্টেম, এই যে এফপিটিভি সিস্টেমে কি হয়, এফপিটিভি সিস্টেমে হয় একজন নেতা, একজন মানুষ, একজন মানব, যে সে মানবকে দানবে পরিণত করে। আজকে আমাদের ক্ষমতাটা কেন, একজন মানুষ নির্বাচন কেন করে? জনপ্রতিনিধি হওয়ার জন্য। কিন্তু একজন জনপ্রতিনিধি হওয়ার পরে সে কি আসলে জনপ্রতিনিধি থাকে? সে তো মানব থেকে দানবে পরিণত হয়। এখন এই যে আপনি বলছেন পিআর সিস্টেমের সুবিধা, প্রথমত আমাদের রাষ্ট্রের এখানে আমরা 6 জন এখানে আছি, মনে করেন প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মতামত আছে, প্রত্যেকটা মানুষের মত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে দেখেন, মনে করেন 100টা ভোট পড়েছে, 100 জন ভোটার আছে, 100 জন ভোটার মধ্যে আমাদের সিস্টেম হলো যে সর্বাধিক ভোট পায় ভোটের মানে এফপিটিভিতে, যে সর্বাধিক ভোট পাবে সেই নেতা। এখন মনে করেন 5 জন প্রার্থী, কজন? 5 জন প্রার্থী। 5 জন প্রার্থীর মধ্যে প্রথম 3 জন 20টা করে ভোট পেয়েছে, দ্বিতীয় জন ভোট পেয়েছে 15টা, আর পঞ্চম যে প্রার্থী সেই প্রার্থী ভোট পেয়েছে 25। আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী এই 25টা ভোট পেয়ে সে 100 জনের লিডার। আর এই 25টা ভোটের যে লিডার, উনি কিন্তু ওনাকে কিন্তু ওই যে 75% কিন্তু অপছন্দ করছে। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। এইরকম পুরো বাংলাদেশের আপনি দেখেন, আমাদের বেশিরভাগ ভোট নষ্ট হয়ে যাচ্ছে। একটা ভোট মানে একটা আসনে মিনিমাম 7 থেকে 8 জন প্রার্থী হয়, যিনি জিতে যায় অল্প সংখ্যক ভোটের ব্যবধানে জিতে। ওই যে অন্য যে প্রার্থীরা আছে তাদের প্রত্যেকটা ভোট পচে যায়, এবং পচে যাওয়ার কারণে ওই ভোটগুলোর মূল্য থাকে না। এখন ভাই যেটা বলেছে যে আমাদের পিআর হলে ভোটের মান কমে, একমাত্র পিআর ভোটের মান বাড়ায়, এবং ভোটের মান বাড়ানোর জন্য কিন্তু পিআর সিস্টেম আছে। আচ্ছা, মোহাম্মদ মামুনুর রশিদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে পিআর যেমন ভোটের মান বাড়ায় বলছে আব্দুল জাহের, আপনি তো একটা বড় দলে প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। আপনার কাছে কি মনে হয় যে এই বড় দলগুলো কি পিআর ব্যবস্থাকে ভয় পায়? আর যদি ভয় পেয়েও থাকে, সেই কারণটা কি আসলে? আমি মনে করি পিআর সিস্টেম বা যে কোনো সিস্টেমে বড় দলরা ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ ভয় পায় হলো, আজকে যদি ভয় পেত তাহলে তারা কিন্তু পিআরকে তারা বরণ করে নিত। কারণ এই বড় দল বা যে আমার ভাই, ছোট ভাই আরেকটা কথা বলেছে যে আপনার ভোটের মাধ্যমে দানব তৈরি করা হয়। আসলে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ভোট যখন হয়, তখন ভোটের যদি গণতান্ত্রিক পন্থা পরিচালিত থাকে, সে দানব হয় না। কারণ আমরা ফলো করি আমাদের সাবকন্টিনেন্টে, আমরা ফলো করি আমেরিকাকে, আমরা ফলো করি জাপানকে, আমরা ফলো করি ইংল্যান্ডকে, যে সমস্ত দেশে গণতন্ত্রের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়েছে, প্রতিনিধিরা নির্বাচিত হয়, আমরা তাদেরকে ফলো করি। আপনি কি বলতে পারবেন যে আমেরিকাতে আপনার ভোট হওয়ার পরে আমেরিকাতে কোনো দানব তৈরি হয়েছে? সেখানে কিন্তু ওই দেশের মধ্যে কথা বলার সুযোগ আছে। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের এই যে চর্চা রয়েছে আমাদের এই থার্ড কান্ট্রিগুলোতে বা স্বল্পোন্নত দেশে
আমরা আসলে আমাদের চলার ট্রেডিশনটাই একটু ভিন্ন। আমরা হয়তো 100% গণতন্ত্র পালন করতে পারছি না, আবার আমরা গণতন্ত্রের বাইরে যেতে পারছি হয়তো আমাদের সংস্কৃতি এবং মানসিকতার সমস্যা রয়েছে। 16 বছরে দেখেছেন আপনি এই দেশে 16 বছর একটা প্রথম গভর্নমেন্ট যখন আপনার 8 সালে হলো, ওখান থেকে 14 সাল পর্যন্ত আপনার ওই গভর্নমেন্টের মধ্যে যতটুকু সহনশীলতা ছিল, 14 সালের পরের থেকে কিন্তু তারা কিন্তু দুর্বৃত্তায়ন শুরু করেছে। 14 সালের আগ পর্যন্ত তাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু সহনশীলতা ছিল। 14 সালের পরে কিন্তু যদি ওই 14 সালে যদি আবার গণতান্ত্রিক পন্থাটা ফেরত আসতো, অর্থাৎ ভোটের সিস্টেম চালু থাকতো, তাহলে কিন্তু এই অবস্থা তৈরি নাও হইতে পারতো। কারণ তখন সে চিন্তা করতো আমাকে মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়। আমি যখন আপনার কাছে ভোটের জন্য যাব, যখন আমি আপনার জন্য ভোটের কাছে যাব, অবশ্যই আমাকে কিছু আপনাকে আমি দেশ জাতি বা আমি আমার প্রতিশ্রুতি থাকে, আমার কিছু করণীয় থাকে, আমি সেই করণীয় নিয়ে যাব। পিআর সিস্টেমে যে ভোট হয়, আমার করণীয় কি বলেন? আমি জাতির কাছে কমিটমেন্ট কি? তখন আমার দল কমিটমেন্ট করবে। দল যখন কমিটমেন্ট করবে, 5 জনের মধ্যে 5টা দল আপনার ধরেন নির্বাচনে অংশগ্রহণ করেছে, 5টা দল। তাহলে 5টা দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, এর মধ্যে ধরেন একটা দল তারা সংখ্যাগরিষ্ঠ পেল না, 5টা দলের মধ্যে 3টা দল মিলে তারা একটা সরকার গঠন করলো। তো 3টা দলের এই জাতির প্রতি কমিটমেন্ট কি? ওই যে 2টা দল বাইরে রয়ে গেল, তাদের জাতির প্রতি কমিটমেন্ট কি? আমি আমার এলাকাতে নির্বাচিত হই, আমি তো বলে আসছি যে সুখে দুঃখে অন্তপক্ষে তোমরা আমাকে ডাক দিলে পাবা। কারণ আমরা কিন্তু আমেরিকা না, যে আমি এই এক সময় আপনার আমার এক রিলেটিভের মধ্যে শুনেছিলাম কোরিয়াতে আমার বন্ধু আছে, যে কোরিয়াতে কোনো এলজিডি মিনিস্টারকে নাম জানে না, কোরিয়াতে রোডস অ্যান্ড হাই মিনিস্টারকে নাম জানে না, আর আমাদের দেশের ওয়ার্ডের সভাপতিকে তার নাম জানে। কেন জানতে হয়? কারণ ওই দেশের পরিবেশ, ওই দেশের চর্চা উঠে আসছে ওইভাবেই। আর আমাদের দেশের চর্চাটা হলো এইভাবে যে সকালবেলা ঘুমের তো উঠেই আমার ওয়ার্ডের সভাপতিকে তার কাছে যেতে হবে এবং তাকে আমি আমার মনের কথা খুলে বলবো, সে আমাকে একটা বিষয়ের দিক নির্দেশনা দেবে বা আমাকে সহযোগিতা করবে। তো যখন আপনি কেন্দ্রের থেকে পিআর সিস্টেমে এমপি দেবেন, তখন আমার এই লোকগুলো কার কাছে গিয়ে এই কথাটা বলবে? তাহলে ভোটের মান কি থাকলো? আমি কেন ভোট কেন্দ্রে যাব? আচ্ছা, আব্দুল জাহের যেমনটি বলছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ খান, যে ভোটের মান থাকলো কিনা, আপনার কাছে জানতে চাই যে ভোট দিলাম অথচ আমার দলের কেউ পার্লামেন্টে নেই, এই অভিজ্ঞতা কি গণতান্ত্রিক বলে মনে হয়? আর রাজনীতি কি ক্ষমতার খেলা নাকি প্রতিনিধিত্বের দায়িত্ব বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে আসলে রাজনীতিকে আসলে ক্ষমতার খেলা হিসেবে আমরা দেখছি না। এটা প্রতিনিধিত্বের দায়িত্ব। এই যে ভাই বলেছেন যে ঘুম থেকে উঠে আমার মানুষজন তার ওয়ার্ড সভাপতির কাছে যাবে, মনের কথা বলবে, আমার এই জায়গাটাতে আমাদের দ্বিমত। এবং আমরা তরুণরা যারা রাজনীতিতে আসছি, আমরা এই বিষয়গুলো চেঞ্জ করার জন্য আমাদের রাজনীতিতে আসছি। আপনার সমস্যা যখন থাকবে, তখন আমার সমস্যা আছে বিধায় আমি নেতার কাছে যেতে হচ্ছে। সমস্যা যদি না থাকে, তাহলে আমার নেতার পিছনে ঘোরার কোনো প্রয়োজন নাই। আমি কেন আমার সমস্যা নিয়ে নেতার পিছনে ঘুরতে হবে? মাসের পর মাস, দিনের পর দিন নেতার পিছনে ঘোরা, এই যে সমস্যা একেবারেই থাকবে না, সমস্যা একেবারে থাকবে না। কিন্তু সমস্যাগুলো এই দেশে রাজনীতিতে সমস্যাগুলো কৃত্রিমভাবে ক্রিয়েট করা হয়, যাতে রাজনীতিটা ব্যবসা হিসেবে রূপান্তরিত করা হচ্ছে। আপনি একদম তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে, যেহেতু ভাই ওয়ার্ডের কথা বলছি, ওয়ার্ড থেকে সেন্ট্রাল পর্যন্ত দেখেন বড় দলগুলো কি করে। ওয়ার্ডের যে নেতা, তার আসলে ইনকাম সোর্স কোথায়? রাজনীতিকে আজকে ইনকাম সোর্স হিসেবে নেওয়া হয়েছে। আজকে এলাকার যে মেম্বার বা ইউনিয়ন সভাপতি, যে দল ক্ষমতা থাকে, তাদের ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, তাদের ইনকাম সোর্স কোথায়? ইনকাম সোর্স হলো সালিশ বাণিজ্য, ইনকাম সোর্স হলো বিভিন্ন জায়গায় ভেজাল লাগানো। এই ভেজাল লাগানোর মাধ্যমে সে দুই পক্ষ থেকে টাকা নিবে। আমাদের দেশের প্রচলিত সিস্টেম, অর্থাৎ একটা সালিশ করবে, সালিশের দুই পক্ষ থেকে সে টাকা নিবে। টাকা নিয়ে যে পক্ষের টাকার মানটা বেশি হবে, সালিশের রায়টা সেই পক্ষে। আরেকটা প্রশ্ন ছিল যে আমরা ভোট দিলাম অথচ আমাদের দলের কেউ পার্লামেন্টে নেই, এটা কি গণতান্ত্রিক বলে মনে হয় কিনা? না, এটা আবার ভোট দিলাম আবার পার্লামেন্টে না, এটা গণতান্ত্রিক মানে এটা দুইটা ব্যাখ্যা আছে। এখন আপনি যদি বলেন যে না, 5 জনে ভোট দিয়েছে, একজন মানুষ 5টা ভোট পাইছে, 10টা ভোট পাইছে, 1000 ভোট পাইছে, সে পার্লামেন্টে যাবে কিভাবে? পার্লামেন্টে যাওয়ার জন্য নির্দিষ্ট ভোট প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে যেমন আমাদের দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় এই ব্যবস্থা যদি চলতে থাকে, তাহলে ছোট দলগুলো বড় হওয়ার সুযোগ নাই।
এবং আমাদের মনে করেন হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশে মনে করেন 7 থেকে 8% ভোট আছে। এখন সংসদে কি তাদের প্রতিনিধিত্ব, তারা যদি চায় যে আমরা পুরো সম্প্রদায়ে আমাদের প্রতিনিধিত্ব সংসদে পাঠাবো, তাহলে এই যে প্রচলিত সিস্টেমে কোশ্চিন কালেও তারা তাদের প্রতিনিধিত্ব পাঠাতে পারবে না বড় দলের সাথে লেয়াজু না করলে। কিন্তু তাদের তো বৃহৎ একটা সম্প্রদায় আছে। এখন যদি পিআর সিস্টেম হয়, আমরা বলছি না পিআর এর মধ্যে কিন্তু আবার অনেকগুলো প্রকার আছে। আব্দুল জাহের, আরেকটু বিষয় ইনক্লুড করতে চাই। যদি একটি দলে ভোটের শতকরা 5% অর্থাৎ 5% পায়, তারা কেন সংসদে যাওয়ার অধিকার পাবে? আর পিআর কি শুধুই ছোট দলের লাভের বিষয় নাকি গণতন্ত্রের গভীরতর সংস্কার? আচ্ছা, একটা দল যদি 5% ভোট পায়, তাহলে আপনি দেখেন ভোটের ফুল ভোটের তাদের জনসংখ্যা কত। আর যদি এই 5% ভোটের যদি একজন প্রতিনিধি না যায়, তাহলে এদের প্রতিনিধিত্ব কারা করবে? এদের তো একজন 5% ভোট সংখ্যায় 5%, কিন্তু জনসংখ্যা এটা কত? আপনি যদি এটা অন্যভাবে দেখেন, এই যে 5% ভোট দিয়ে যেতে পারছে না, অনুরূপভাবে ভাইদের মতো প্রচলিত সিস্টেমে এই 5% ভোট দিয়ে কিন্তু মিনিমাম 10 থেকে 15 জন, অনেক ক্ষেত্রে 20 জন কিন্তু পার্লামেন্টে যাচ্ছে। অর্থাৎ টোটাল 5% ভোটে একদিকে একজনও হচ্ছে না, আবার অন্যদিকে আপনি যদি গড় হিসাব করেন, এই 5% ভোট যদি যত সংখ্যক ভোট হয়, বিভিন্ন যে আমাদের প্রচলিত সিস্টেমে 300 যে এমপি হয়, এই 300 এমপির মধ্যে আপনি দেখেন 15 থেকে 20 জনের যে ভোট পায়, এই টোটাল ভোট এই 5%। তাহলে এই 5%-এ ওই জায়গায় যেতে পারলে এই জায়গায় কেন যেতে পারবে? এটা কি গভীরতর সংস্কার? হ্যাঁ, অবশ্যই এটা গভীরতর সংস্কার। আমরা তো বলছি, আমি প্রথমে বলেছি যে আমাদের দেশে আমরা সেই আগের নিয়মে থাকতে চাই, নতুন সংস্কারে আমরা অনাগ্রহী, আমরা জাতি হিসেবে। মোহাম্মদ মামুনুর রশিদ খান, বর্তমান ব্যবস্থায় ভোটের মূল্য কি সমান বলে মনে হয় আপনার? এর সাথে একটু ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে পিআর ব্যবস্থায় আপনি যদি পরাজিতও হন, তাহলে কিভাবে প্রতিনিধি হতে পারবেন? একটি সিটের চেয়ে 1 লাখ ভোট কি বেশি মূল্যবান? এখন দেখেন, এই আপনার আমি আগে উনি ইয়াংদেরকে নিয়ে বলেছেন, ইয়াংরা যে স্বপ্ন দেখছে, নতুন স্বপ্ন দেখছে বা নতুন কিছু চাচ্ছে। তো আসলে আমরা দেখেছি যে জুলাই আগস্ট একটা আন্দোলনের মাধ্যমে এই দেশের একটা রূপ পরিবর্তন হয়েছে। তো সেখানে কিন্তু ইয়াংদের প্রাধান্য ছিল। ইয়াংরা একা করেছে তা না, ইয়াংদের প্রাধান্য ছিল। সেখানে সারা বাংলাদেশের সমস্ত পেশা বলেন, লেভেল বলেন, সমস্ত পর্যায়ের লোক এসে এখানে অংশগ্রহণ করেছে। সর্বসম্মতিক্রমে কিন্তু একটা ফ্যাসিস্ট পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট পরিবর্তন হওয়ার পরে আপনার এই আমাদের অভ্যন্তরীণ যে পরিবর্তন আমরা চেয়েছিলাম, আইনের শাসন, সুবিচার, আমাদের মতের অধিকার, আমরা সেই বিষয়গুলো থেকে কতটুকু আমরা সেই কাছাকাছি যেতে পেরেছি? আমরা ওই যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করলাম, সেখানে আমাদের অবদান, আমাদের অর্জন কি হয়েছে? আমরা কি যা চেয়েছিলাম তা পেয়েছি? এটি সম্ভব পাওয়া? আমরা মনে হয় সেটা পাইনি। তো এখন আমি যদি আজকে এই আলোচনার সভায় আমি যদি ডেকোরেশন হিসাবে আলোচনার জন্য অনেক কিছু বলে যাই, আর বাস্তবতা যদি সেটা মিল না থাকে, বাস্তবতা যদি সেটা আমি করতে না পারি, এই জাতির কিন্তু ভাগ্যের পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। এখন ধরেন শুধুমাত্র যদি আমার নিজের স্বার্থে, আজকে আপনি বলতেছেন যে 5% একটা 1 লক্ষ ভোটই কি একটা আসন? তো 1 লক্ষ লোক যখন আপনাকে একটা ক্যান্ডিডেটকে ভোট দিল, 1 লক্ষ লোক যে একটা ক্যান্ডিডেটকে ভোট দিল, কেন দিল তাকে? তাহলে ওই লোকগুলোর কি, যে তাকে আপনার মতামত দিল যে আমি এই 1 লক্ষ লোকের সাথে আছি, তাহলে ওই লোকগুলোর মতামতের যে মূল্যায়ন কি তাহলে আপনার কাছে? আমি 1 লক্ষ ভোট পেয়ে, সর্বোচ্চ ভোট পেয়ে আমি পরের দিন দেখি আমার নামে, আমি ওই এলাকার সংসদ সদস্য না। কি হলো? আপনি 500 ভোট পেয়ে আপনাকে আপনার পার্টি কেন্দ্রের থেকে বললো যে উনি আনুপাতিক হারে উনি 10 জনের লিস্ট পেয়েছে, 10 জনের ঠিকাদারি পেয়েছে। ওই ঠিকাদারের মধ্যে থেকে আপনাকে যখন ঠিকাদার হিসেবে, তাহলে কি আপনার কাছে মনে হয় যে পিআর সরকারকে জিম্মি করবে, ছোট দলের হাতে অলওয়েজ জিম্মি করবে? রাজনৈতিক ব্ল্যাকমেইলিং, এটা অবশ্যই ব্ল্যাকমেইলিং করবে। এটা ব্ল্যাকমেইলিং করবে, উদ্দেশ্য ব্ল্যাকমেইলিং। না হলে তারা কিভাবে আজকে যখন আপনার 1 লক্ষ লোক তারা এসে আলোচনার মাধ্যমে তারা
সশরীরে অংশগ্রহণ করে 1 লক্ষ লোক যখন এখানে 2 লক্ষ লোকের মধ্যে 1 লক্ষ লোক একজনকে তারা নির্বাচিত করলো এবং তাকে ভোট দিল, পরের দিন গিয়ে দেখে যে সে আমরা যাকে নির্বাচিত করেছি সে আমার প্রতিনিধি না। আমার প্রতিনিধি কে? আমার প্রতিনিধি একজন ওইখান থেকে পুশ করা একজন প্রতিনিধিকে দেওয়া হয়েছে। তো সেই প্রতিনিধির কাছে আমার এই লোকগুলো গিয়ে কি বলবে, তার সাথে কথা কি হবে? আর এই লোকগুলো যে 1 লক্ষ লোক যে ভোট দিল তার যে মতামত, সেই মতামত মূল্য কোথায় দিলেন আপনি? আচ্ছা, যদি আমরা ধরেই নিই যে পিআর সিস্টেম হচ্ছে, নির্বাচন পিআর সিস্টেমে হচ্ছে, তাহলে আপনার কি মনে হয় যে পিআর এর ফলে জোট সরকার তৈরি করতে পারবে? জোট সরকার কি তৈরি হবে? আর পিআর ব্যবস্থা সরকারের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করবে? পিআর এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে বা জোট সরকার তৈরি হবে কিনা? মোটেই না। জোট সরকার কখনো হইতে পারে, কখনো নাও হইতে পারে, কারণ এদেশের জনগণকে আপনার একটা ফ্রেমে চলছে। হ্যাঁ, আপনি কখনো, আমি প্রথমেই বলে নিয়েছি, কখনো যে এই পিআর সিস্টেম এদেশে চালু হওয়ার সম্ভাবনা নাই তা আমি অস্বীকার করছি না। যে কোনো সময় চালু হইতে পারে, পিআর সিস্টেম আসতে পারে। আর পিআর সিস্টেম আসতে হলে আপনাকে দেখাইতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে এই পিআর সিস্টেমের মাধ্যমে এইভাবে জাতির মুক্তি হবে, অর্থনৈতিক অগ্রগতি হবে, এইখান থেকে আপনার ব্ল্যাকমেলিং বন্ধ হয়ে যাবে, এইখান থেকে আপনার চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, আপনার প্রতিনিধিত্ব পেলে আপনার স্বৈরাচারিত্ব বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আগে আপনাকে ক্লিয়ার করতে হবে জাতির কাছে। জাতি যখন এটা ধীরে ধীরে বুঝতে পারবে যে না, ওই পদ্ধতির চেয়ে এই পদ্ধতি অনেক শ্রেয়, তখনই কিন্তু এটা গ্রহণ করবে। আচ্ছা আব্দুল জাহির, আপনার কাছে কি মনে হয় যে পিআর পদ্ধতি রাজনৈতিক অস্থিরতা ডেকে আনবে কিনা? আর একক দলীয় সরকার বনাম জোট সরকার কোনটি কার্যকর হবে? পিআর পদ্ধতির যে রাজনৈতিক অস্থিরতা ডেকে আনার প্রশ্নই আসে না। আমি প্রথমে বলেছি যে পিআর আসলে কয়েক ধাপ আছে, পিআর কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে? যেমন আমাদের ঐক্যমত কমিশনে যে বিষয়টা উঠে এসেছে সেটা হলো আমাদের বর্তমান সিস্টেমে আমাদের সংসদ হলো 300 আসনের আর সংরক্ষিত নারী আসনের। বর্তমান আমাদের ঐক্যমত কমিশনের প্রস্তাব উচ্চকক্ষ থাকবে, আমাদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। আমাদের যে সংসদ বর্তমান আছে সেটা নিম্নকক্ষ, আর উচ্চকক্ষ বলে আরেকটা কক্ষ থাকবে, ঠিক আছে? বিভিন্ন দেশে এটা আছে। তো এখনকার বিগত যে সরকার ছিল, আমাদের সিস্টেমগুলোর কারণে, ভোটের সিস্টেমের কারণে এইখানে যে দলই ক্ষমতা আসুক একক আধিপত্য নিয়ে তারা ক্ষমতায় মানে পার্লামেন্টে যায়, এবং একক আধিপত্য থাকার কারণে আমাদের দেশের এই দলের যে প্রধান, স্বাভাবিকভাবে সেই আবার প্রধানমন্ত্রী হয়, দলীয় প্রধান। তো দলীয় প্রধান যখন প্রধানমন্ত্রী থাকে তখন তার ভালো কাজ হোক খারাপ কাজ হোক, অন্য কোনো একজন এমপি সংসদ সদস্য তার ওই যে দলীয় প্রধানের বক্তব্যের বিরোধিতা করার সুযোগই পায় না, সাহসই হয় না। দলীয় প্রধান যেটা বলে সেটাই। এখন এটা কি দেশের জন্য ভালো না খারাপ, এটা চিন্তা চেতনার সুযোগ নাই। এই যে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে, এখন একক সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা দেখেছি এই যে ভোট ডাকাতি, পেশি শক্তি, কালো টাকা, এই যে বাংলাদেশের এই বাস্তবতা থেকে আমরা বলেছি যে না, এইখানে যতদিন এফটিপিটি সিস্টেম এই সিস্টেমটা থাকবে ততদিন কালো টাকার ছড়াছড়ি থাকবে, ততদিন পেশি শক্তি থাকবে, ততদিন ভোট দখল কেন্দ্র দখল। একটা হাইব্রিড পদ্ধতি কি সম্ভব নয় যেখানে এফপিটিপি ও পিআর মিলিয়ে একটা ব্যবস্থা চালু করা যায়? সম্ভব কি? হ্যাঁ, অবশ্যই সম্ভব। দেখেন বিশ্বের বিভিন্ন দেশে পিআর এবং এফপিটিপির সংস্পৃশনে হাইব্রিড সরকার আছে। কিছু দেশে হলো এমএমপি, আবার কিছু দেশে হলো এমএমএম সিস্টেম, ঠিক আছে? আবার কিছু দেশে হলো সেমি পিআর, পুরোপুরি পিআর না, আবার পুরোপুরি এফপিটিপি না। আপনার কাছে কি মনে হয় বর্তমান নির্বাচন কমিশন পিআর বাস্তবায়নে সক্ষম হবে? আমার কাছে আর সংবিধানে পিআর এর জন্য জায়গা আছে কিনা আপনার জানা আছে কিনা? আপনি দুইটা প্রশ্ন করেছেন। জি, বলেছি যে বর্তমান নির্বাচন কমিশন কি পিআর বাস্তবায়নে সক্ষম কিনা আপনার কাছে? আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি মনে করি, বর্তমান নির্বাচন কমিশনার বলেন এবং বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, বর্তমান যে সরকার আছে, আমি মনে করি তাদের যে মেরুদণ্ড থাকার দরকার ছিল, তারা রাষ্ট্র ক্ষমতা, সেই মেরুদণ্ড তাদের নাই। তারা যে কোনো সিদ্ধান্তে, আমরা দেখেছি ভোট হয় কিন্তু তারা গুটি কয়েক দলের দিকে চেয়ে থাকে, সে দল কি বলে সে দল অনুযায়ী, মানে সে বক্তব্য অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। এখন সরকার আছে,
ডক্টর ইউনূস সরকার, এবং তাদের ঐক্যমত কমিশন আছে, নির্বাচন কমিশনার আছে। নির্বাচন কমিশনার যদি স্বাধীনভাবে কাজ করার যদি সে সক্ষমতা থাকতো, তাহলে এতদিনে বাংলাদেশে যে ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, ওটা বাস্তবায়ন করতে পারতো। এখন আমরা দেখেছি যে সরকারের প্রধান এখানে ওরা লন্ডনে গিয়ে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে, এবং ঐক্যমত কমিশনে 30টি দল যদি একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, সেই জায়গায় যদি বিএনপি বা যদি আরেকটা দল যদি বিরোধিতা করে, ঐক্যমত কমিশন সেখানে মানে ব্যাটো হয়ে যায়। ঐক্যমত কমিশন সেটা করতে পারছে না। এটা আমার মনে হয় জায়গা আছে কি সংবিধানে পিয়ারের জায়গা আছে কি না, এই প্রশ্নের আগে মানে এই উল্টা প্রশ্ন করি যে সংবিধান কি মানুষের জন্য না মানুষ সংবিধানের জন্য, কোনটার জন্য? সংবিধান আমাদের দেশে মানে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, এখন মানুষ পরিবর্তন চায়। পিয়ারের জন্য সংবিধান পরিবর্তন করতে তো আমাদের সমস্যা নাই। সংবিধান তো আমাদের ওহী না, কোরআন না যে এটা চেঞ্জ করা যাবে না। দলের প্রয়োজনে বিভিন্ন সময় সংবিধান চেঞ্জ করেছে, বিভিন্ন পরিস্থিতিতে সংবিধান চেঞ্জ হয়েছে, সংস্কার করেছে। এখনকার প্রয়োজনে, বর্তমান প্রয়োজনে আমি মনে করি সংবিধান চেঞ্জ করে যে পিআর সিস্টেম এটা অ্যাড করা উচিত। আচ্ছা, মোহাম্মদ মামুনুর রশিদ খান, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে বাংলাদেশে কি এখনই পিআর বাস্তবায়ন উপযুক্ত সময় কিনা, আর সংবিধান কি এতে বাধা দেবে কিনা, আর সংবিধানই সময়ের সঙ্গে বদলানো উচিত কি? আমি একটু ওনার একটা কোশ্চেনের উত্তর দিই, আমি আপনার উত্তর দিই। উনি প্রথম বলেছে কালো টাকা, যে এই ভোটের মাধ্যমে কালো টাকা। দেখেন, আমরা কয়েকদিন আগে কিন্তু আমরা ওনাদের পার্টি অফিসে দেখেছি একজনকে, গাজীপুরের একজনকে নির্বাচন দেওয়া হয়, নমিনেশন দেওয়া হয় নাই, সে কিন্তু চিল্লায় বলেছে যে এই দল থেকে আমাদের এই বিক্রি করা হয়েছে, মানে আমার আসনটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখন যদি পিআর সিস্টেম হয়, আমি যে বললাম না যে পিআরে আরও কালো টাকার সরাসরি হবে। কেন? কারণ একটা পার্টির প্রধানের হাতে থাকবে যে উনি কয়টা আসন পেয়েছে, এবং উনি তখন যদি টেন্ডার উঠায় যে এই আসন উনি সিলেক্ট করবে যে কাকে কাকে এখানে কোথায় কাকে দিব। তো তখন যদি বলা হয় যে এখন আমার উনি 5% ভোটে ধরেন আপনার 500 কত 3-15টা পেয়েছে, আসন পেয়েছে, তো এখন উনি 15টা এমপি নমিনেট উনি করতে পারবে। তাহলে এই পিআর সিস্টেমে তাহলে উনি যদি 15টা ওনার জন্য একটা রেখে এক হইতে পারে যে উনি 15টা সেল করবেন। আবার আরেকটা হইতে পারে যে ওনার ফ্যামিলিতে ধরেন যেমন গত 17 বছরে যদি পিআর সিস্টেমে যদি শেখ হাসিনা এই সুযোগ পায়, তাহলে দেখা যাবে তার ফ্যামিলিতে 300, 350, 400 তার ফ্যামিলিতে লাগে। তখন দেখবেন যে সব তার ফ্যামিলির দিয়ে যেমন, তাহলে তখন এই পিআরের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু নিজের কাছে চলে যাবে, নিজের পছন্দ মতো রাজতন্ত্র কায়েম করা সম্ভব। আচ্ছা, রাজতন্ত্র কায়েম করা সম্ভব। তার মানে আপনার কাছে মনে হয় যে পিআর সিস্টেমে রাজনীতি মানে আমার মনে হয় না যে বাংলাদেশে বরং জটিল করবে। এটা একটি অভিশাপ হবে, হতে পারে। অভিশাপ। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আব্দুল জাহের, ছোট্ট করে কি বলা যায় যে পিআর চালু হলে কি হঠাৎই 20-30টি দল সংসদে ঢুকে পড়বে কিনা, আর সংসদ কি ভোট বাজার হয়ে যাবে কিনা যেখানে আসন কিনে সরকার গঠন হয়? না, এটা এইরকম হওয়ার সুযোগ নাই। যে মানে বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো আছে প্রত্যেকে যে ঢুকে যাবে পিআর হলে, আপনার ন্যূনতম একটা অংশ তো ভোট পাওয়া লাগবে, জনগণের তো সম্মতি থাকা লাগবে ভোটের জন্য পিআরে যেতে হলে। আর আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষ বর্তমান যেভাবে আছে এইভাবেই থাকুক, আর উচ্চকক্ষ যেটা সেটা পিআর হোক। এটা বলে সেমি পিআর, এটা বিভিন্ন দেশে আছে। উচ্চকক্ষ যদি পিআর থাকে তাহলে নিম্নকক্ষ এই যেই থাকুক, বর্তমানে বিএনপি যদি একচেটিয়াভাবে ক্ষমতা আসে, তারা যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারবে না। ও যে পিআরের কারণে উচ্চকক্ষে সিদ্ধান্তটা পৌঁছাইতে হবে। এখন উচ্চকক্ষে যদি সে একটা সিদ্ধান্ত পাঠায়, নিম্নকক্ষ উচ্চকক্ষে থাকবে বিভিন্ন ভ্যারিয়েন্টের লোক থাকবে, সেখানে বিএনপিরও থাকতে পারে, জামাত যদি সরকার যায় জামাতের লোক থাকবে, ছোট ছোট দল যেগুলা ওই যে 5% ভোট পাবে প্রত্যেকের প্রতিনিধি থাকবে সেখানে। ওই প্রতিনিধি একটা পর্যালোচনা করবে যে এই সিদ্ধান্তটা আসলে দেশের জন্য সঠিক কিনা। আমি একটু আগে যেটা বলেছি যে পিআর যদি না থাকে, উচ্চকক্ষ যদি না থাকে, এই সিস্টেমে গতানুগতিক যে সিস্টেম বাংলাদেশে আছে এই সিস্টেমই যদি থাকে, তাহলে রাজনৈতিক দলের নেতা যে সিদ্ধান্ত দেয় সংসদ ওই সিদ্ধান্ত কার্যকর করে। এখন আমাদের যে উচ্চকক্ষে আমরা বলছি পিআরের জন্য, উচ্চকক্ষ সিস্টেম যদি পিআরের সিস্টেম থাকে, তাহলে যেই সিদ্ধান্তই নিম্নকক্ষ নেক ওই সিদ্ধান্ত আপনাকে উচ্চকক্ষে পাঠানো লাগবে। এবং উচ্চকক্ষে বিভিন্ন মতাদর্শের লোক থাকার কারণে, বিভিন্ন দলের লোক থাকার কারণে ওটা সঠিকভাবে পর্যালোচনা করতে পারবে। এবং আমি মনে করি এটা দেশের জন্য কল্যাণকর। আর যদি গতানুগতিক সিস্টেমে নির্বাচন হয়, তাহলে সেই বাংলাদেশে আমরা
বিগত সময়ে যেভাবে দেখেছি, একটা লুটপাট দেখেছি, বিভিন্ন সময় দেখেছি সরকার জনগণের জন্য যারা সরকারে আছে এরা, আমি আগেও বলেছি, এরা মানব থেকে দানবে পরিণত হবে, ক্ষমতা সেবার জন্য এসে নিজেই মানে দানবে পরিণত হবে। এই কারণে আমি বলছি যে বর্তমান সিস্টেমকে আসলে চেঞ্জ করা উচিত। আমাদের যেহেতু বিভিন্ন দেশে নতুনত্বকে বরণ করে নিচ্ছে, আমাদের অন্তত অন্তত এক সেশনের জন্য হলো আমরা চাই যে সিস্টেমের আগে মানুষের মানসিকতা পরিবর্তন হোক, তাহলেই সিস্টেমেটিক্যালি সবকিছু সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো বাংলাদেশের জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, পিআর পদ্ধতি আমাদের রাজনীতিতে নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে। একদিকে রাজনৈতিক সমতা, অন্যদিকে সরকার গঠনের জটিলতা। আমাদের ভাবতে হবে এই পদ্ধতি কি আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে নাকি অস্থিরতার দ্বার খুলে দেবে? উত্তরটি সময়ই বলে দেবে। তবে প্রশ্ন তোলার সময় এখনই। গণতন্ত্র কেবল ভোট নয়, তা প্রতিনিধিত্বের প্রতিচ্ছবিও। তাই পরিবর্তন চাইলে সে পরিবর্তনের উপযুক্ত প্রস্তুতিও চাই। গণতন্ত্রের পথে সমতার স্বপ্ন অনেক পুরনো। পিআর পদ্ধতি যেন সেই স্বপ্নেরই একটি নতুন অধ্যায়। তবে প্রতিটি স্বপ্নের সাথে জড়িয়ে থাকে সম্ভাবনা এবং সংশয়ও। যেখানে সংখ্যাগরিষ্ঠের ছায়ায় সংখ্যালঘুর কণ্ঠ চাপা পড়ে, সেখানে পিআর পদ্ধতি হতে পারে একটি ন্যায়সঙ্গত বিকল্প। হ্যাঁ, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যদি আমরা সত্যিকার গণতন্ত্র চাই তবে আলোচনার দরজা খুলতেই হবে। পিআর হতে পারে সে আলোচনার সূচনা। পিআর পদ্ধতি শুধু একটি নির্বাচনী কাঠামো প্রশ্ন নয়, এটি একটি রাষ্ট্র চিন্তার রূপান্তর। ভুল সিদ্ধান্তে এটি হতে পারে অস্থিরতার উৎস, আবার সঠিক কাঠামো ও সদিচ্ছায় এটি তৈরি করতে পারে এক নতুন যুগের গণতন্ত্র। সিদ্ধান্ত আমাদেরই। পরিবর্তন শুধু চাই না, প্রস্তুতিও চাই। দর্শক, আজকের আয়োজন এখানেই সমাপ্তি করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে